দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ দিচ্ছে ট্রাম্প। এদিকে গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনদের আরও ভূমি দখলের প্রস্তাব। সর্বশেষ জানিয়ে দিব বাইডেনকে যুদ্ধ অপরাধী ঘোষণা মার্কিন সংস্থার। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচিত প্রচারে ঘোষণা অনুযায়ী ইউক্রেনের যুদ্ধের অবসান এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেন বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানিয়েছেন। এর আগে তিনি নির্বাচনী প্রচারে লিখেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে করার সমাধান খুঁজে বের করবেন তিনি। এই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আপনারা শীঘ্রই ইউক্রেন বিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, এমন একজন যার উপর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে ইউক্রেন যুদ্ধের একটি সমাধান খুঁজে এবং উভয় পক্ষকে শান্তি সংলাপের টেবিলে নিয়ে আসা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে জয়ী অর্জন করেছে ট্রাম্প। তিনি 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। 2025 সালের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে নির্বাচনে জয়ী নিশ্চিত হওয়ার পর থেকে তার নেতৃত্বাধীন নতুন প্রশাসনের বিভিন্ন পদ ও দায়িত্ব ধারা যারা থাকবেন তাদের নাম ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের নামও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে নতুন মার্কিন প্রশাসনে কে এই ইউক্রেন বিষয়ক বিশেষ দূত হতে যাচ্ছেন, ফক্স নিউজের সাক্ষাৎকারে সে সম্পর্কিত কোনো ইঙ্গিত দেননি ডোনাল্ড ট্রাম্প। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দান করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য তদবিরের জেরে কয়েক বছর টানাপোড়েনের পর গত 2022 সালের 20 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এই অভিযানে গত প্রায় 3 বছর উভয় পক্ষের হাজার হাজার বেসামরিক এবং সামরিক মানুষ নিহত হয়েছেন। 2023 সালের মস্কো একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে কিয়েভ শান্তি সংলাপে আসলে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করে দিবে রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে পুতিনের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে কোনো সংলাপে যাবে না কিয়েভ। এই মর্মে প্রেসিডিয়াল সিকিউরিটিও জারি করেছিলেন তিনি। এদিকে ইউক্রেনে যখন অভিযান শুরু করে রুশ বাহিনী, সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেট পার্টির নেতা জো বাইডেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানের পর বাইডেন প্রশাসন দায়িত্বহীনভাবে ইউক্রেনের সমর্থনে দাঁড়িয়ে যায় এবং রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলার সহায়তা প্রদান করে থাকে। গত প্রায় 3 বছরে হাজার হাজার কোটি ডলার ইউক্রেনকে সহায়তা দিয়েছে ওয়াশিংটন। তবে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে এই যুদ্ধে ওয়াশিংটনের অর্থ সহায়তা নিয়ে কঠোর সমালোচনা করে আসছেন। সেই সঙ্গে একাধিকবার তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট হলে 2024-এর মধ্যে এই যুদ্ধ থামিয়ে দিবেন। ফক্স নিউজকে ট্রাম্প জানান, গত সপ্তাহে জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে একটি বিস্তারিত বৈঠকের ইচ্ছাও রয়েছে তার। গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনিদের আবারও ভূমি দখলের প্রস্তাব। ইসরায়েলের বন্দোবস্ত মন্ত্রী ওয়েস্ট ফিলিস্তিনের আবারও ভূমি দখলের প্রস্তাব দিয়েছেন। তার সরকারকে তিনি এই পরামর্শ দেন। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ইয়থিও হারনথ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিট বিষয় বলেছেন। তিনি জানান, তিনি সরকারকে গাজা আবারও ভূমি দখল করতে পরামর্শ দিয়েছেন, যাতে হামাস বুঝতে পারে তারা শাস্তি পাচ্ছে। তিনি বলেছেন, আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হব না। ফেডারেল ফি করিডোর থেকে বেরিয়ে যাই, তবে আমি সরকারি পথ ছেড়ে দেব। ট্রাক আর বলেছেন, ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীরে নিজেদের সীমানায় যুক্ত করতে হবে। সেখানে ভূমির জাতীয় অধিকার কেবল ইসরায়েলের জনগণই হওয়া উচিত। ফিলিস্তিনিরা জুড়ি এবং সামিটে থাকতে পারে, অবশ্যই তাদের মানুষ হিসেবে সম্পূর্ণ অধিকার দিতে হবে, কিন্তু তারা ইসরায়েলের পার্লামেন্টে নেসেট নির্বাচনে ভোট দিতে পারবে না। ট্রাক ইসরায়েল ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তিতে দ্বিরাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করে বলেছেন, এটি কোনো সমাধান নয়, এটি প্রস্তাব একটি বিপর্যয়। এদিকে গাজার পাশাপাশি দক্ষিণ লিবাননের দ্বিতীয় ধাপে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসেবে দেশটির আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় 6,000 সেনা। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, হিজবুল্লাহর সাথে সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আন্তঃঘেঁষা এলাকায় তীব্র সংঘর্ষের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের আরও অভ্যন্তরের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে, তবে এতে তারা থামছে না। সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লিবাননে তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে। বাইডেনকে যুদ্ধ অপরাধী ঘোষণা মার্কিন সংস্থার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক অপারেশন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার প্রবেশ অধিকার বাড়ানোর জন্য গত মাসে ইসরায়েলকে 30 দিনের সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যথায় সামরিক সহায়তার কাটছাঁট করা হবে বলে জানায় ওয়াশিংটন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সেই কথা রাখেননি। মার্কিন নির্দেশিত সময়সীমা ইসরায়েল পূরণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও দেশটিতে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে বুধবার অপরাধী ঘোষণা করেছে সিএনআইআর। সংস্থাটি জো বাইডেনকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় একটি বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধ অপরাধের অর্থায়ন আপনাকে যুদ্ধ অপরাধী করে তোলে। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় ভয়াবহ ক্ষুধা বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 30 দিনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তা লঙ্ঘন করার পরও প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েলি সরকারকে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। গত 13 অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েস অস্টিন ইসরায়েল সরকারের কাছে পাঠানো একটি চিঠিতে 30 দিনের মধ্যে গাজার মানবিক অবস্থার উন্নতি করার আহ্বান জানান, অন্যথায় পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। চিঠিতে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কিছু দাবি জানায়, যার মধ্যে ছিল গাজার প্রতিদিন অন্যতম 350টি মানবিক সহায়তা ট্রাকের প্রবেশাধিকারও, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, গাজার মানবিক সংকট মোকাবেলার ব্যবস্থা বাস্তবায়নে ইসরায়েলের ব্যর্থতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার বলেছে, এ ব্যাপারে ঘোষণা দেওয়ার মতো যুক্তরাষ্ট্রের নীতিগত কোনো পরিবর্তন নেই। পররাষ্ট্র দপ্তর জানায়, আমরা এ সময় ইসরায়েল মার্কিন আইন লঙ্ঘন করেছে এবং কিছু মূল্যায়ন করিনি। এনএফএক্সএমএস আন্তর্জাতিক আইটিটি মানবিক সংস্থা গত মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েল কেবল মানবাধিকারের মানবিক মানদণ্ড পূরণ করতে ব্যর্থই হয়নি, বরং একই সাথে এমন পদক্ষেপ নিয়েছে যা গাজার মানবিক সংকটকে আরও খারাপের দিকে নিয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, উত্তর গাজা ইসরায়েলি বাধার কোনো ধরনের খাদ্য সহায়তা বিতরণ করা হয়নি এবং সেখানে 4 লাখ ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা ও অন্যান্য সরঞ্জাম শেষ হয়ে গেছে। টানা 1 বছরেরও বেশি সময় ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এই উপত্যকায় ইতিমধ্যে 43,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1 লাখেরও বেশি। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা হামাসের মধ্যে আগ্রাসন অব্যাহত রাখতে মার্কিন সরবরাহকৃত বিমান গাইডেড বোমা ক্ষেপণাস্ত্র ও শেলগুলোর উপর নির্ভরশীল।